নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকেও চলে এসেছি আমরা, কিন্তু এই মুহূর্তে অনেক রাজনৈতিক ঘটনা ঘটে গিয়েছে। সকাল থেকে নানান রকম ঘটনা ঘটছে, কিন্তু সেই সমস্ত ঘটনার দিকে তেমনভাবে নজর আমরা রাখবো না। আজকে আমরা রাখবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর, কারণ রাত পোহালেই বাজেট। আর এই বাজেট 2024-2025 বাজেট নয়, এই বাজেট ইন্টারিম বাজেট, অর্থাৎ অন্তর্বর্তী বাজেট। নতুন সরকার গঠিত হওয়ার পর, নতুন অর্থমন্ত্রক গঠিত হওয়ার পর আবার আরও একবার হিসাবের ফিরিস্তি দেওয়া হবে। কিন্তু অর্থমন্ত্রক এই বাকি কটা দিন, যে কটা দিন বাকি রয়েছে পুরনো মন্ত্রিসভার মেয়াদ ফুরোনো পর্যন্ত, পুরনো সরকারের মেয়াদ ফুরোনো পর্যন্ত, সেই কটা দিন কিভাবে খরচ খরচা চলবে দেশের, আয় ব্যয়ের সেই হিসেব নিকেশ আগামীকাল ডক্টর নির্মলা সীতারামন তিনি পেশ করতে চলেছেন। এবং সংসদে এই পেশ করাটা একটু বদলে গিয়েছে, আপনারা সকলেই জানেন। আগে হিসাবের বই খাতা, অর্থাৎ বাজেটের বহি খাতা, সেই বহি খাতা, লাল শালুতে মোড়া সেই বহি খাতা আসতো অর্থমন্ত্রীর হাতে, এবং সেই অর্থমন্ত্রী সেই ব্রিফকেসটি নিয়ে ঢুকতেন সংসদ ভবনে। এখন নতুন সংসদ ভবনে কিন্তু এবারে ডক্টর নির্মলা সীতারামন পেশ করবেন যে বাজেট, সেই বাজেট হবে ইলেকট্রনিক বাজেট, অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেটের মাধ্যমে একটি ট্যাবের মধ্যে সেই বাজেটটি থাকে, সেটি পড়েন অর্থমন্ত্রী। সেরকমটাই আমরা দেখছি বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কিন্তু এই নতুন বাজেটে থাকবেটা কি, দেশের মানুষ ঠিক চাইছেটা কি এই মুহূর্তে, সেটাই বোধহয় সবচাইতে বড় প্রশ্ন। দেশের মানুষ চাইছে যে তাদের দেশ আর্থিকভাবে সচ্ছল হোক, তাদের দেশ বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে উঠে আসুক, আগামী 3 বছরের মধ্যে 5 ট্রিলিয়ন অর্থনীতির যে টার্গেট রয়েছে সেই টার্গেটের দিকে এগিয়ে যাক দেশ, এরকমটাই তো চাইবে দেশের মানুষ। কিন্তু তারা ঠিক কতটা নিজের বুঝতে পারছে যে তাদের দেশ সত্যি সত্যি এগিয়ে চলেছে কিনা? অনেকেরই এখনো পর্যন্ত কোভিড সিচুয়েশনের পর তাদের হাতে এখনো পর্যন্ত তেমনভাবে কাজ নেই, তেমনভাবে হয়তো অনেকেই পেশা বদলাতে বাধ্য হয়েছেন, তাই সেই সচ্ছল অবস্থায় তারা ফিরে যেতে পারেননি। নতুন বাজেট কি তাদের সেই রকম দিশা দেখাবে? সাধারণত যেরকমটা দেখতে পাওয়া যায় যে বছর ভোট থাকে, অর্থাৎ লোকসভা নির্বাচন থাকে, সেই বছরের ভোট হয় জনবহিনী, সংস্কারমুখী বাজেট খুব একটা সেই সময় থাকে না। এবছরও কি সেরকমই বাজেট হতে চলেছে? এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। অবশ্যই তার ঠিক আগের দিন, আজকে বলা যেতে পারে বাজেটের কার্টেন রেজার, বাজেট 24। আর সেই বাজেট 24-এ আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন, আমাদের প্যানেল, সেই এস্টিমড প্যানেলের সঙ্গে অবশ্যই পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ভারতীয় জনতা পার্টির তরফে দেবদাস চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের স্পোক্সপারসন, মুখপাত্র অশোক মুখোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার, স্বাগত জানাই আপনাকে। আমি চারজনের কাছেই যাব অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে। আমি একদম শুরুতে একটু আমাদের দর্শকদের বলে দিতে চাইছি যে আমরা মোটামুটিভাবে বাজেটের একটা দিশা দেখতে পাই যখন আমাদের হাতে আসে ইকোনমিক সার্ভে। কিন্তু এবছর ইকোনমিক সার্ভে আসবে না, তার কারণ হচ্ছে এবছরই ভোট রয়েছে, আর তাই ইকোনমিক সার্ভে এবছর টেবিল করা হয় না। সিএ অর্থাৎ চিফ ইকোনমিক অ্যাডভাইসারের তরফ থেকে এই ইকোনমিক সার্ভে, অর্থাৎ গত বছরটা 2023-24 কেমন কাটলো তার একটা হিসেব নিকেশ পাওয়া যায়, এবং তার থেকেই অভিমুখটা বোঝা যায় যে এবারের বাজেটের ঠিক কি হতে পারে বা কি হতে চলেছে। কিন্তু এবারে সেরকমটা পাচ্ছি না আমরা। তবু দেশের মানুষ ঠিক কি চাইছে এই মুহূর্তে, কি কি সমস্যা রয়েছে সেই জায়গাতে পৌঁছানোর জন্য দেশের, সেই বিষয়গুলো একটুখানি হিসেব নিকেশ আমরাও করে দেখব। আমি শুরু করবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিট আনইন্টারাপ্টেড, নীলাদ্রি। শান্তম, ভারতবর্ষের অর্থনীতির সাথে ধর্মের একটা বিশাল একটা সংযোগ আছে, কোরিলেশন আছে। দুর্গাপুজোর সময়, দীপাবলির সময়, বড়দিনের সময় ক্রেতারা আরো বেশি খরচ করে, অর্থনীতি আরো বেশি তাজা হয়, এবং অধিকাংশ পণ্যের জন্য এই সময়টা, এই ধর্মীয় উৎসবের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে যে জনজাগরণ ভারতবর্ষে হয়েছে, যে আধ্যাত্মিক জাগরণ, যে সুশাসন, রাম রাজ্যের জন্য একটা চাহিদা তৈরি হয়েছে, তার প্রভাব অর্থনীতিতেও পড়তে বাধ্য। আপনি দেখুন,
22 তারিখের পর দুটো বড় ঘটনা ঘটেছে। এক নম্বর, নীতিশ কুমার, আমরা সবাই জানি তিনি এনডিএ তে চলে এসেছেন, অর্থাৎ এই বর্তমান এনডিএ সরকারের ফিরে আসার সম্ভাবনা আরো বাড়লো। স্পষ্টভাবে বলা যায়, শুধু ফিরে আসার সম্ভাবনা বাড়লো না, বিপুল গরিষ্ঠতা থেকে ফিরে আসার সম্ভাবনা বাড়লো, যার প্রভাব অর্থনীতিতে আমরা দেখেছিলাম। রোববার নীতিশ কুমার শপথ নিয়েছেন নতুন করে এনডিএ শরিক হিসেবে, আর সোমবার দিন আমরা শেয়ার বাজারে দেখেছিলাম প্রায় 1200 পয়েন্ট সেন্সেক্স বেড়ে গেছিল, অর্থাৎ বাজারও এটাকে স্বাগত জানিয়েছিল, খুব স্পষ্টভাবে বলছি। আরেকটা ঘটনা হচ্ছে, আইএমএফ বলেছে, গতকালই বলেছে, শুধু এবছর নয়, সামনে বছরও ভারতের বৃদ্ধির হার হতে চলেছে 6.5%, যেটা তাদের পূর্বতন এস্টিমেটের থেকে অনেকটা বেশি। এবং বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতবর্ষ পৃথিবীর দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হতে চলেছে সামনে বছর। এবছরও তারা ছিল দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি, সামনে বছরও তারা দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হতে চলেছে। এই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে কালকের বাজেটে যেটা দেখার, কনজাম্পশন স্পেন্ড, ইনভেস্টমেন্ট স্পেন্ড এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, তিনটে চাহিদার কি বলবো স্তম্ভ আছে। তার মধ্যে কনজাম্পশন স্পেন্ড এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অনেকটাই ভালো হয়েছে এবছর, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা সেভাবে বাড়েনি। সরকার প্রাইভেট ইনভেস্টমেন্টকে আরো উৎসাহ দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেন বাজেটে, সেটা কিন্তু অর্থনীতি কতটা ভালো করবে, আরো ভালো করবে, তার একটা নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে আমার মনে হয়। একদমই সংক্ষিপ্ত হবে বাজেট ভাষণ কতটা সংক্ষিপ্ত হবে জানা নেই, কিন্তু এই বাজেটটা পূর্ণাঙ্গ বাজেট নয় বলেই হয়তো অনেক বিষয়ে আমরা এই মুহূর্তে মানে কালকে পাবো না, হয়তো পেতেও পারি। কি কি পেতে পারি, কি কি পাবো না, সেই বিষয়গুলোর দিকেই আমরা একটুখানি নজর রেখেছি। আমি অশোক সরকারের কাছে যাব। অশোকদা, 2 মিনিট। নির্বাচনের বছর, এটা বাজেট হবে এমন একটা বাজেট করবে যেটা জনমুখী বাজেট। অনেক ভালো ভালো কথা থাকবে, ভালো ভালো প্রকল্প থাকবে, সাধারণ মানুষের উপকার হবে, ইকোনমি কত বেড়েছে, এসব কথা বলা হবে আর কি। কিন্তু আসলে আমার মনে হয় না এগুলো কিছু হবে না। কারণ নির্বাচনের জন্য যদি কোনো বাজেট নয়, তো সেই বাজেটটার কোনো এফেক্ট আমার মনে হয় না পরবর্তীকালে যখন পূর্ণাঙ্গ বাজেট হবে তাতে কোনো এফেক্ট পড়তে পারে। এইটা যেমন বিরোধী পক্ষ বা সাধারণ মানুষ বলছে যে যেসব মোদি হলো যে বেচারা, এই বাজেটে হয়তো থাকবে না, আর কি কি আছে বিক্রি করার সেগুলো, কিন্তু পরে পূর্ণাঙ্গ বাজেটে ওগুলো থাকবে। তাহলে সব বেছে দেবো, টাকা আসবে, কত উন্নত হয়েছে বলে আমরা প্রচার করবো। যে জিনিসগুলো বেছে দেবো সেটা দুটো কোম্পানি কিনবে বা দুটো পরিবার কিনবে। এটা হলো গিয়ে মোটামুটি সিম্পল ভাবে এই বাজেটের একটা নমুনা। এই নমুনায় আপনি দেখতে পাবেন প্রচুর হয়তো সিনিয়র সিটিজেনদের রেট বাড়িয়ে দেবে, হয়তো এন্টারপ্রেনারদের জন্য অনেক কিছু করবে, এরকম সমস্ত লেখা থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো কিছু হবে না। কারণ মার্চ এপ্রিলে ইলেকশন হবে, ধরে নিচ্ছি কি এপ্রিল মেতে হবে, যদি হয় মে মাস অব্দি সেটা থাকবে, মে কি জুন অব্দি। তারপরে নতুন যে সরকার আসবে, যেই আসুক, তারা ঠিক করবে কি বাজেট করবে। এই বাজেটের সবচেয়ে যেটা আশ্চর্য জিনিস হলো গিয়ে সাধারণ মানুষের কথা থাকবে, কিন্তু সাধারণ মানুষের উপকারে লাগবে এমন কিছু হবে না। বেশ, সময়ের আগে শেষ করেছেন, 8 সেকেন্ড এখনো বাকি ছিল। অনেক ধন্যবাদ সময়ের মধ্যে শেষ করার জন্য। অশোক মুখোপাধ্যায়ের কাছে যাব আমি 2 মিনিটের জন্য। দেখুন, আমি কতগুলো কথা বলতে চাই। সেটা হচ্ছে নীরজবাবু বললো যে আপনিও বললেন শুরুতেই যে 5 ট্রিলিয়নের অর্থনীতির দিকে ভারত এগোচ্ছে, কিন্তু একই সঙ্গে আপনি যদি হাঙ্গার ইন্ডেক্সটাকে আপনি বাদ দিতে পারেন না। কারণ সরকার তো এখন পর্যন্ত তো ভারতবর্ষে গণতান্ত্রিক প্রক্রিয়া তো নির্বাচন হয়, সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত লোকেরা ভোটে পার্টিসিপেট করে। হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি 107তম পজিশন, 125তম দেশের মধ্যে। অর্থাৎ ওই অর্থনীতি বাড়লেও কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। এবং যেটা আপনি দেখবেন
যে এর আগে যখন অক্সফামের রিপোর্টও বার করেছিল, তারাও কিন্তু একটা কথা বলেছে যে 5% লোকের আছে 50% অফ দ্য ওয়েলথ, ইন্ডিয়ার ওয়েলথের 50% আছে তাদের কাছে, আর বাকি যে 50%, বাকি যে 95% লোকের হাতে আছে অনলি 50%। অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথটাকে যে ঠিকমতো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না। এবারে আপনাকে বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে যে গতবার যে অর্থমন্ত্রী একটা কথা বলেছিলেন যে বেশি করে লোন, আমরা যাতে লোন সরকারকে না নিতে হয়। কিন্তু আপনাকে আমি বলছি, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অলরেডি ইয়েরা বলেছে, মানে যতগুলো সংস্থা আছে, অর্থনৈতিক সংস্থাগুলো যারা করে সমীক্ষা করে, যেমন ধরুন মুডিজ, ফিচ, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স, তারা কিন্তু সবাই বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সরকারের প্রেজেন্ট লোন হচ্ছে 57% অফ দ্য টোটাল জিডিপি, আর স্টেট গভর্নমেন্টের হচ্ছে 28%। এটা কিন্তু অর্থনীতির পক্ষে শুভ লক্ষণ নয়। আর যেটা বলছিলেন আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যে আলটিমেটলি বিক্রি করার ক্ষেত্রে ঘটনা তো বিক্রি করার জন্য তো উঁচিয়ে আছেন সরকার। এই যে আপনি দেখছেন যে সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোকে বেচবার জন্য সরকার উঠে পড়ে লেগেছে, এবং আগামী দিনে এই ব্যাংকগুলোকে বেচবারই একটা পরামর্শ কিন্তু সরকার করবে। এটা কিন্তু এই নেক্সট যে বাজেট, যেটা এটা হয়তো এইবারে তো হবে না, এটা তো দিস ইন্টারিম বাজেট, এই বাজেটের পুরো তেমন কোনো ভ্যালু নেই। কিন্তু যখন ফাইনাল বাজেটটা করবে, অর্থাৎ জুন জুলাই মাসে, যে সরকার যদি এই সরকারই আসে, উনি বললেন যে যখন নীতিশ কুমার এসে গেছে তখন তো আর কোনো ব্যাপার নেই, চিন্তা নিয়ে পুরো সরকার চলে আসবে, তখন কিন্তু এই বেচবে। এবং যখন বেচবে তখন আমি আপনাকে একটা কথা বলছি, এই যে যারা নিখিলেশ বাবু ফবু যারা বড় বড় কথা বলছেন, তারাও কিন্তু এফেক্টেড হবে। কারণ মনে রাখবেন যে প্রাইভেট সেক্টর ব্যাংক কিন্তু কমন লোকেদের সার্ভিস দেবে না, দেয়নি বা দেবে না। বেশ, আমি আসবো অবশ্যই, ক্রস ডিসকাশন পর্বে আসবো অবশ্যই। আমি তার আগে দেবদাস চক্রবর্তীর কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি সকলের বক্তব্য শুনলাম, খুব হতাশজনক বক্তব্য রাখলেন অশোকবাবু, যে কিছু হয়নি বা কিছু হবে না, এবং আমার পূর্ববর্তী বক্তা বললেন সব বেচে দেবে। আমি কয়েকটা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এবং নরেন্দ্র মোদীজি যে কাজ করেছেন, মানে দুটো রাত্রি ধরে বললেও শেষ হবে না। এই মানে এই নয় যে শুধুমাত্র ফার্স্ট লাইনটা বলে যাওয়া, কি কি কাজ করেছেন, কি কি ধরনের কাজ করেছেন, সেটা যদি দুরাত্রি ধরে বলা হয় তাও শেষ হবে না। আমরা কিন্তু কখনো কাউকে বেচিনি, কোনো সম্পত্তি বেচিনি, এবং কোনো ভারতবাসীকে সিএ বা এনআরসি দিয়ে ভারতবর্ষ থেকে তাড়াইনি, এবং কোনো জায়গায় এই 10 বছরে, গত 10 বছরের রাজনীতিতে কোনো জায়গায় একটি দাঙ্গাও হয়নি। এর মধ্যে আমরা যেটা করেছি সেটা আমি আপনাদের বলছি। 11.7 কোর হাউস হোল্ড টয়লেট আমরা স্বচ্ছ ভারত মিশনে আমরা তৈরি করেছি। 9.6 কোর এলপিজি গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। 220 কোর্স কোভিড ভ্যাকসিন 102 কোর সিটিজেনকে দেওয়া হয়েছে। 47.8 কোর জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইন্স্যুরেন্স কভারেজ 44.6 কোর সিটিজেনকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন জ্যোতি যোজনার মাধ্যমে ক্যাশ ট্রান্সফার হয়েছে 220 লাখ কোর টু দ্য ওভার 11.4 কোর ফার্মারকে। এরপরে আমরা যদি দেখতে যাই, আমাদের ফরেন রিজার্ভ 2013 সালে আমাদের ফরেন রিজার্ভ ছিল 292 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেই ফরেন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 594 বিলিয়ন ডলার। আজকে ইন্ডিয়া 48 স্থানে আছে ইনোভেটিভ কালচার অ্যামং দ্য টপ 50 কান্ট্রিজ। এর মধ্যে 48 পজিশন রয়েছে 132 কান্ট্রির মধ্যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 2023-তে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 3rd পজিশন ইন দ্য গ্লোবাল নাম্বার সায়েন্টিফিক পাবলিকেশন। আমরা আরো দেখতে পাচ্ছি, আমরা টোটাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কালেকশন করেছি সেপ্টেম্বর 2023 পর্যন্ত 1,62,712 টাকা। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 80,500 কোটি টাকার ইনভেস্ট হয়েছে, তার মধ্যে ডোমেস্টিক এসছে 4,500 কোটি টাকা। হুইট প্রোডাকশন, হুইট প্রকিউরমেন্ট এবং রাইস প্রোডাকশন যে মানে স্টোর হয়েছে 579 লাখ মেট্রিক টন। এরপরে আমাদের যে কাজ রয়েছে সে কাজগুলো আমরা আগামী দিনে যেটা করব, অমৃত ভারত স্টেশন 1309টাকে মডার্নাইজ করব।
আমরা আত্মনির্ভর ভারত এবং লোকাল গোজ টু গ্লোবালের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রোডাক্টকে এক্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবো। এছাড়া আমাদের যেটা অ্যাচিভমেন্ট সেটা দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা 2013 সালে 4.7% ছিল, বর্তমানে সেই জায়গায় এসছে 1.9%। আমাদের ইনফ্লেশন ইন্ডেক্স ছিল 5%, সেটা বর্তমানে এসছে 10%, সেটা বর্তমানে এসছে 5%। আমাদের কারেন্ট ইনফ্লেশন রেট 5% এসছে এবং ফিসকাল ডেফিসিট 5.9% এসছে। Right. আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে আমরা এমন ভাবে ব্যবহার করছি বাজেটের মাধ্যমে, তাতে ইনকাম ট্যাক্স ফাইলিং সমস্ত ট্যাক্স রিকভারি একটা জাম্প দিয়েছে, ইনকামের মানে ভীষণভাবে ইনকাম হয়েছে। সামান্য একটা কথা আপনাদেরকে যে এক্সাম্পল যদি বলি, আগে হাইওয়েতে যে টোল প্লাজাতে যে লাইন পড়তো, সেই লাইনটা 9.2 টাইমস ইনকামটা 430 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ইনকাম হয়েছে। ফাস্ট্যাগ হয়ে যাওয়ার ফলে যেখানে একটা গাড়ি অ্যাভারেজ গাড়ি 734 সেকেন্ড লাগতো, সেখানে এখানে 47 সেকেন্ড লাগছে। তাতে হয়েছে কি 700 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস পেট্রোল কস্ট সেভ হয়েছে। তা এতগুলো কথা জিনিস হয়ে যাওয়ার পরও যদি বলে ইন্ডিয়াকে বেঁচে দেবে, সে তো ওনাদের দোষ, ওনারা ভাবতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না। কিন্তু ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের লাস্ট পংক্তিতে যে লোকটি বসে আছে তার হাতে অন্ন তুলে দেওয়া, বস্ত্র তুলে দেওয়া এবং তাকে বাসস্থানের জোগাড় করে দেওয়া, এটাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। এবং আগামী দিনে যিনি ভারতের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করতে চলেছেন, তাতেও কিন্তু একই লক্ষ্য থাকবে এবং একই প্রকাশ থাকবে। কারণ আমরা কোনো মানে অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কাজ করি না, আমরা করি দেশের স্বার্থে, দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে, যাতে তাদের সুস্বাস্থ্য সুশাসনের ব্যবস্থা করা হয়। আমরা তো সেই দিকে তাকিয়ে রয়েছি যে বাজেটে ঠিক কি কি কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে এই মুহূর্তে। তবে হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে একদিকে যেমন এতদিন ধরেই 10টা বছর ধরে যেমনভাবে কাজ করে এসেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, সেই যে বিশাল তালিকা, সেই তালিকাটি দেবদাসবাবু বললেন এবং সেই সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে ধর্মের সঙ্গে অর্থনীতির সম্পর্কের কথা বলেছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। এটাই সেই বছর যে বছরে লোকসভা নির্বাচন রয়েছে, এটাই সেই বছর যে বছর রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সুতরাং সেই জায়গা থেকে একদিকে যেমন স্টেবল গভর্নমেন্টের একটা বিশাল বড় বিজ্ঞাপন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ধর্মের সঙ্গে অর্থনীতির সম্পর্কের ব্যাপারটাও রয়েছে, কিন্তু সেই বিষয়গুলোর ভেতরে কোথাও বিক্রি করতে চাওয়া নেই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইছে সরকার। তবে হ্যাঁ, একটা কথা বলেছেন যে এই বাজেটটার কোনো মূল্য নেই, অশোকদাই বলেছেন এই বাজেটটার মূল্য আছে অবশ্যই। তার কারণ হচ্ছে যে কোনো বাজেটই হোক সেটার মূল্য আছে, সেটা ভোট অন অ্যাকাউন্ট হলেও আছে। তার কারণ একদম শুরুতেই বলেছিলাম যে এবছরই এই বাজেট কিন্তু রাজনীতির সঙ্গে জড়িয়ে যাবে, অবশ্যই প্রত্যেক বছরই জড়ায়, কিন্তু এবছর বিশেষ করে জড়িয়ে যাবে কারণ এবছর ভোটের বছর। একদম শুরুতে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ইকোনমিক সার্ভে, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে প্রকাশিত হয়, সেইটি এবছর প্রকাশিত হয়নি এবং লেখা আছে এটাই একটি বই প্রকাশিত হয়েছে, একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। সেই পুস্তিকাটির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান ইকোনমি আর রিভিউ। এবং সেই দ্য ইন্ডিয়ান ইকোনমি আর রিভিউ, তার প্রিয়াম্বলে এটা লেখা আছে, দিস ইজ নট দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া প্রিপেয়ার্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স দ্যাট উইল কাম বিফোর দ্য ফুল বাজেট আফটার দ্য জেনারেল ইলেকশনস। আমি একদম শুরুতেই বলেছিলাম বিষয়টা। সেই বইটির থেকে আমি একটুখানি নির্যাস একটা জায়গা একটুখানি উল্লেখ করতে চাইব। দ্য ইন্ডিয়ান ইকোনমি আর রিভিউ, সেটা গত সোমবার প্রকাশিত হয়েছে এবং সেখানে এরকমটাই বলা হচ্ছে যে থার্ড লার্জেস্ট ইকোনমি, আমি একদম শুরুতেই বলেছিলাম, তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত আত্মপ্রকাশ করতে চলেছে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে, এবং সেটা আগামী 3 বছরের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে, অর্থাৎ 2030, আগামী 6 বছরের মধ্যে, মাফ করবেন, 2030-এর মধ্যে সেই ইকোনমি 7 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগিয়ে যাবে এবং 5 ট্রিলিয়ন থেকে 7 ট্রিলিয়ন হতে সেটা 3 বছর মাত্র সময় লাগবে। সুতরাং সেটা তো অনেক দূর পর্যন্ত ভাবনা চিন্তা রয়েছে। তাহলে কেন বলছেন যে এই বাজেটের মূল্য নেই বা সরকার শুধুমাত্র বিক্রি করতে চায়? আমি একদম অশোকদার কাছেই যাব, অশোক মুখোপাধ্যায়ের কাছে যাব প্রথমে। দেখুন, বিক্রি করতে যায় তার কতগুলো ব্যাপার আছে যে আপনারা দেখেছেন প্রত্যেকটা বাজেট সেশনে নির্মলা সীতারামন লাস্ট ইয়ারও বলেছিল আমরা এই জিনিস বিক্রি করবো। আপনাকে দেখছি বলেছিলেন ভারত পেট্রোলিয়াম,
ভারত পেট্রোলিয়াম বিক্রি করার ব্যাপারটা আছে। আপনি এবং যদি আপনি দক্ষিণ ভারতে যান, দক্ষিণ ভারতে কিন্তু ভারত পেট্রোলিয়াম হচ্ছে সব থেকে বড় কিন্তু পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম যার ম্যাক্সিমাম রিটেল শপ রয়েছে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে উনি একটা কথা বললেন না যে কোনো জায়গাতে হয়নি, কোনো জায়গাতে গঙ্গা হয়নি। আচ্ছা, মণিপুরে কি হয়েছিল আমি একটু জানতে চাইছি। 2 নম্বর হচ্ছে ওনার কোনো আইডিয়া নেই রিগার্ডিং জনধন প্রকল্প। জনধন প্রকল্পের যে অ্যাকাউন্ট খুলেছে জিরো ব্যালেন্সে, তার মধ্যে অধিকাংশ অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে। কারণ আমি তো নিজে ব্যাংকে কাজ করেছি দীর্ঘদিন ধরে, যে সেই ব্যাংক, কারণ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা বেশি দিন মেনটেন করা যায় না, আপনাকে কোনো টাকা ভরতে হবে। আর বলেছিলেন যে কর্মসংস্থান, সব থেকে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আনএমপ্লয়মেন্টটা কোন জায়গাতে গেছে, কোন বড় ইন্ডাস্ট্রি করেছে। উনি বলছেন না যে ইনভেস্টমেন্ট তো হয়নি, এবং ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলছেন যে কি বলে, যেটা এফআইআই ইনভেস্টমেন্ট যেটা আছে, এফআইআই ইনভেস্টমেন্ট আপনি যদি দেখেন যে এফআইআই ইনভেস্টমেন্ট যা হয়েছে আর যত টাকা ইনভেস্ট হয়েছে আর যত টাকা বেরিয়ে গেছে, দুটোর মধ্যে যদি তফাৎ দেখেন তাহলে দেখবেন যে যেটা বেরিয়ে গেছে সেই অ্যামাউন্টটা অনেক বেশি দেন যেটা বেরিয়েছে। আপনি যদি বলেন আমি স্ট্যাটিস্টিক্স দিতে পারি, কিন্তু যেহেতু 1 ঘন্টার এবং 4জন বক্তা আছে, প্রত্যেকেই তো বলবেন নিশ্চয়ই, তো সেই জন্য আমি কাউকে বেশি স্ট্যাটিস্টিক্স দিতে চাই না। যদি বলেন আমি কিন্তু এক্ষুনি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিতে পারি। একদমই, আমি অশোক সরকারের কাছে যাবো। অশোক দা, না, আমি আরেকটা কথা আপনাকে বলছি, একটা অশোক দা আসছি, অশোক মুখোপাধ্যায় দা আসছি, আপনার কাছে আসবো, আবার আসবো। আমি অশোক সরকারের কাছে যাচ্ছি। ইলেকশন ইয়ারে বাজেট হচ্ছে, এবং এই বাজেটে আপনি অনেক ভালো ভালো কথা শুনবেন, অনেক ভালো ভালো স্কিমের কথা শুনবেন, কিন্তু আমার মনে হয় না এই বাজেটে কোনো দিশা পাবে বা ভারতবর্ষ দিশা পাবে। হ্যাঁ, ভারতবর্ষ কি অর্থনীতিতে এগিয়ে যাবে, কিন্তু ভোটাররা দিশা পাবে, চরম শিখরে যাবে। ভোটাররা দিশা পাবে তো। ভোটাররা কি পাবে না, ওটা শুধু ভোটের পরে জানা যাবে। কারণ সেটা ভোটের পরে জানা যাবে। এই যে আপনি একটা কথা বলুন তো, যে আমরা 3 নম্বর ইকোনমি হয়ে গেছি, আমরা 3 নম্বর ইকোনমি হয়নি এখনো, কিন্তু এই প্রচারটা চালিয়ে যাওয়া হচ্ছে। এই প্রচারের মুখটা করে দিয়েছে আমরা থার্ড, এবং আপনি যা বললেন তার পরের 3 বছরের মধ্যে আমরা সেকেন্ড হয়ে যাব। এখনো পর্যন্ত চায়নার থেকে যদি ওষুধের র মেটেরিয়াল ইম্পোর্ট বন্ধ করে, মানে পাঠানো বন্ধ করে, তাহলে এখানে একটা প্রেশারের ওষুধ কিনতে হবে আপনাকে 25 থেকে 30 টাকা, অ্যামলাডেন, যেটা নর্মাল ওষুধ। এখনো আমরা কোনো স্বয়ংসম্পূর্ণ স্বয়ংবর হইনি। এই কথাটা মাথায় রাখলে পরেই বোঝা যাবে। সাধারণ মানুষ তো এত বোঝে না, তারা গিয়ে আর মিডিয়ার প্রচার বুঝে। আপনি যদি সামান্য প্রেশারের ওষুধ কিনতে 25 টাকা 30 টাকা খরচা করেন পার ডে, তার সঙ্গে অন্য ওষুধ যারা লাগে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? সেটা বটে, জীবনদায়ী ওষুধ একদম জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোর দাম কমলো। সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ যারা দিন আনেন দিন খান কিংবা একেবারে সাধারণ জীবনযাপন করেন, তারা কিন্তু এত বাজেটের ফিসকাল ডেফিসিট বা জিডিপি কতটা বাড়লো ইত্যাদি বোঝেন না। তারা বোঝেন কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, এবং সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেক দিন কাজে লাগে, ডাল চাল তেল নুন মশলাপাতি, সেই সমস্ত জিনিসপত্রগুলো, কেরোসিন পেট্রোল, যেগুলো না হলে চলবে না জীবন, সেই সমস্ত জিনিসপত্রগুলোর দাম বাড়লো নাকি কমলো এটাই তারা বোঝেন। ট্যাক্স কতটা তাকে দিতে হবে এক্সট্রা, বেশি পকেটে চাপ পড়বে কিনা সেই দিকেই খোঁজ রাখেন চাকুরিজীবীরা এবং ছোটোখাটো ব্যবসায়ীরাও বটে। তো এই বিষয়গুলোতে একটুখানি আলোকপাত করবার চেষ্টা করব। অবশ্যই একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির ওপারে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো আমার যারা রয়েছেন প্যানেলিস্ট, এস্টিমড প্যানেলকে, দেবদাস চক্রবর্তী, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অশোক সরকার এবং অশোক মুখোপাধ্যায়কে আরও একবার স্বাগত। আমি একটু সাধারণ মানুষের কথা বলছিলাম আর কি। সাধারণ মানুষ কতটা নিষ্কৃতি পাবেন, সাধারণ মানুষ কি শুধুমাত্র দেশ এগিয়ে চলেছে? একটা বিষয় একটুখানি উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম, দ্য ইন্ডিয়ান ইকোনমি আর রিভিউ যে বইটি, যে পুস্তিকাটি প্রকাশিত হয়েছে, সেই পুস্তিকাটিতে এটাও লেখা রয়েছে যে 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ভারত 10ম বৃহৎ অর্থনীতি ছিল এবং তখন সেই মুহূর্তে জিডিপি ছিল 1.9 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং এই মুহূর্তে এখনকার হিসাব অনুযায়ী সেই সময় ছিল 1.9 ট্রিলিয়ন ডলার, মার্কিন ডলার। এবং সেটা এখন এই মুহূর্তে, এটাও লেখা রয়েছে এই পুস্তিকাতে, যে এখন এই মুহূর্তে ভারত 5th লার্জেস্ট ইকোনমি গ্লোবালি, গোটা পৃথিবীতে 5ম বৃহত্তম অর্থনীতি। এবং এই আমি একদম পরিষ্কার শব্দগুলো পড়ছি, টুডে ইট ইজ দ্য 5th লার্জেস্ট উইথ জিডিপি অফ USD 3.7 ট্রিলিয়ন EST FY ফিসকাল ইয়ার 24, অর্থাৎ এই 2023-2024 এই সময়টাতে 5th লার্জেস্ট ইকোনমির জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ, আমার পাড়ায়, আগে চারটে দেশ কোনটা? এক মিনিট, হ্যাঁ হ্যাঁ অশোকদা কি বলছেন? আমাদের আগের চারটে দেশ কি কি আছে? সেই চারটে দেশের ডিটেলটা এখানে নেই আমার কাছে, যে ডিটেলটুকু রয়েছে আমি অবশ্যই সেটা জানাবার চেষ্টা করবো এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার পাড়ার একজন ছোট দোকানদার, তিনি কি 5 ট্রিলিয়ন অর্থনীতি, 3 ট্রিলিয়ন অর্থনীতি, 1.9 কিংবা 3.7 এই বিষয়গুলো বুঝবেন? তিনি তো বুঝবেন যে চাল কিনতে গেলে তাকে আগে তিনি 42 টাকা কেজিতে কিনতে পারতেন যে চাল, সেই চাল এখন তাকে 62 টাকা কেজি প্রতি কিনতে হয়। কিন্তু এই যে উল্লম্ফন বিভিন্ন জিনিসপত্রের দামের, সেটাই তো সাধারণ মানুষের কাপ অফ টি, তাই নয় কি নীলাদ্রি? শান্তম, সাধারণ মানুষ হয়তো অর্থনীতির গূঢ় তত্ত্ব না বুঝতে পারেন, কিন্তু তারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন তারা কতটা ভালো আছেন বা কতটা খারাপ আছেন। বোঝেন বলেই 2019 সালে অর্থনীতিবিদরা বিভিন্ন রকম কথা বলেছিলেন। তখন ভারতের অর্থনীতিও খুব একটা ভালো করছিল না অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, কিন্তু সাধারণ মানুষ নরেন্দ্র মোদীকে আরো বেশি ভোটে জিতিয়ে এনেছিলেন। বোঝেন বলেই ডিমনিটাইজেশনের সময় মিডিয়াতে এবং অর্থনীতিবিদরা নানা কথা বলেছিলেন। ডিমনিটাইজেশনের ঠিক পরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানেও নরেন্দ্র মোদীর দল বিপুল ভোটে জয়যাত্রা পেয়েছিল। সুতরাং মানুষ কিন্তু নিজের ভালো মন্দটা খুব ভালো বোঝেন, অনেক ভালো বোঝেন আমাদের থেকে। মানুষ বুঝেছেন তার আগের থেকে ভালো আছেন, জিনিসপত্রের দাম বাড়বে, রেট অফ ইনফ্লেশন যদি না বাড়ে, অর্থনৈতিক তত্ত্বের কথা বলছি, অর্থনৈতিক গ্রোথ হতে পারে না। মানুষ যেটা দেখবে, অতীতের থেকে তাদের ক্রয় ক্ষমতা কি বেড়েছে, তাদের জীবনযাত্রার মান কি বেড়েছে, এইগুলোই হচ্ছে সূচক। এবং জীবনযাত্রার মানের সূচক কোনগুলো, সময়ের সাথে সাথে সেটা পরিবর্তিত হয়ে যায়। অশোকদা একটা কথা বলছিলেন, বৃদ্ধি খুব ভালো হচ্ছে কিন্তু বৈষম্যটা বাড়ছে। আমি একটা তথ্য ওনাকে দিতে চাই। নীতি আয়োগ 2015-16 থেকে 2019-21 অব্দি একটা ফিগার আমাদের প্রকাশ করেছেন। এই রিপোর্টটার নাম হচ্ছে ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স আ প্রগ্রেস রিভিউ 2023, বেরিয়েছে জুলাই মাসে গত বছর। তাতে দেখা যাচ্ছে 13.5 crore ভারতীয়, তারা মাল্টি ডাইমেনশনাল পভার্টি লাইন থেকে বেরিয়ে এসছেন। ভারতের জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটির মতো, তার 10% কাছাকাছি মানুষ দারিদ্র সূচক থেকে বেরিয়ে এসছেন, নীতি আয়োগের তথ্য বলছি। আবার আমি IMF এর তথ্য কিছুক্ষণ আগেই বলেছি। বিভিন্ন অর্থনীতিবিদরা যারা বলছেন এবং বিভিন্ন রেটিং এজেন্সি, বিভিন্ন সংস্থা একটা ব্যাপারে একমত, ভারত শুধু বিশ্বের 10ম বৃহৎ অর্থনীতি থেকে 5ম বৃহৎ অর্থনীতি হয়নি, ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি। সাধারণত দেখা যায় যে দেশগুলো বড় হয় তাদের গ্রোথ রেট কমে যায়, আমরা উন্নত দেশগুলোর ক্ষেত্রেও দেখতে পাই। আমার একজন বক্তা কংগ্রেসের বন্ধু জিজ্ঞেস করছিলেন আগের 4টি দেশ কোনটি, আমি বলে দিই। প্রথমে যুক্তরাষ্ট্র, তারপর চীন, তারপর জাপান, তারপর জার্মানি। যেটা আশা করা যাচ্ছে জার্মানিকে ভারত অতিক্রম করে যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে, যারা অর্থনৈতিক ছাত্র তারা খুব ভালো জানেন, ভারত অলরেডি বিশ্বের 3য় বৃহৎ অর্থনীতি।
অর্থাৎ আমি যদি পারচেজিং পাওয়ারের নিরিখে দেখি, শুধু জিডিপির নিরিখে না দেখি, তাহলে ভারত অলরেডি তৃতীয় বৃহৎ। মানুষ এগুলো বোঝে না যে সম্ভাবনাটা কি 2047-এর মধ্যে। আমি বলছি না, বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা বলছেন, বড় বড় সংস্থা বলছে 2047-এর মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে ভারত একটি উন্নত দেশ হয়ে উঠবে। উন্নত দেশ মানে কি? পরিকাঠামোর একটা বিরাট উন্নয়ন হবে, মানুষের ক্রয় ক্ষমতার একটা বিরাট উন্নয়ন হবে, মানুষের রোজগার অনেকটা বেড়ে যাবে। একদম খুব খুব সুখের খবর এবার সেটা। এবার এখানে ফ্যালাসিটা কোথায়? এ সত্য অসাম্য বাড়তে পারে। অসাম্য কেন বাড়তে পারে? যদি ধনীদের যে রোজগার তথাকথিত মানে গরিবদের রোজগারের থেকে অনেকটা বেশি বাড়ে, গ্রোথ রেটটা যদি বেশি হয়। এবার অর্থনীতিবিদরা বলে থাকেন যে ধনীদের, যাদের হাতে বেশি টাকা আছে, তাদের মার্জিনাল প্রপেন্সিটি টু সেভটা বেশি হয়। কারণ তাদের হাতে যদি বেশি অর্থ দেয়, তাদের গ্রোথ যদি বেশি হয়, তারা বেশি সেভ করবেন। যে টাকাটা ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল সংস্থা বেশি লোন দিতে পারবে বিভিন্ন কনজিউমার এবং বিভিন্ন ব্যবসাকে, সেটা অর্থনীতির বৃদ্ধির রেটটাকে ত্বরান্বিত করে। অর্থাৎ যদি ধনীদের গ্রোথ রেট বেশি হয়, অর্থাৎ বৈষম্য যদি বাড়ে, সেটা অর্থনীতির জন্য ভালো। সাধারণ মানুষ বৈষম্য নিয়ে চিন্তিত নয়, তারা অনেক বেশি চিন্তিত তারা আগের থেকে ভালো আছে কিনা। এই যে বৈষম্যর কমিউনিস্ট ধারণাটা, এটা কিন্তু সত্যি কি আগের থেকে ভালো আছে? ছুড়ে ফেলে দিয়েছে। একদম, এটা আমাদের বুঝতে হবে। ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, রাইট, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কথা বলেছিলেন। হ্যাঁ, খুব সত্যি কথা। সেই ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, থমাস পিকেটির যে থিওরি, সেই অনুযায়ী পৃথিবী চলে না আজকে। মানুষ শিখতে চায় আমি আগের থেকে কতটা ভালো বা খারাপ আছি, আমার সাথে কার কত ফারাক, বিল্লার সাথে আমার কতটা ফারাক হলো, বা আম্বানির সাথে কতটা আমার ফারাক হলো, সেটা বোধহয় মানুষ চান না। কিন্তু একটা বিষয়ে একটুখানি ভাবতে হবে। একটু আগে ফ্যালাসির কথা বলছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, একটা ফ্যালাসি এখানেও আছে। IMF এর যে 10টি দেশের যে র্যাঙ্ক টি দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশ করা তালিকা অনুযায়ী 1 নম্বরে সত্যিই আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি একটুখানি আমাদের সকলেই যারা রয়েছেন তারা অর্থনীতির বিষয়টা খুব ভালোভাবে বোঝেন। 26.9 ট্রিলিয়ন অর্থনীতি হচ্ছে ইউএসএ, চীনের হচ্ছে 17.7, অন্যদিকে জার্মানি 3 নম্বরে আছে 4.4, জাপান 4 নম্বরে আছে 4.2, ভারত 5 নম্বরে আছে 3.7 ট্রিলিয়ন অর্থনীতি। খুব সত্যি, কিন্তু একটুখানি ঘুরে তাকাতে হবে জিডিপি পার ক্যাপিটার দিকেও। সেই পার ক্যাপিটাটা কোথায় আর আমরা কোথায়, সেটাও একটুখানি ভেবে দেখা প্রয়োজন। ইউএসএ 1 নম্বরে রয়েছে, পার ক্যাপিটা 80.41, চায়না পার ক্যাপিটা 12.54, জার্মানি পার ক্যাপিটা, এটা হচ্ছে 1000 ইউএসডি ডলার, 52.82, জাপান পার ক্যাপিটা 33.95, আর ভারত, ইন্ডিয়া 2.61। এই তালিকায় যে 10টি দেশ রয়েছে তার মধ্যে ভারতের উপরে যে দেশটি রয়েছে পার ক্যাপিটায়, সেটি হচ্ছে ব্রাজিল, তারাও 10.41-এ, আর ভারত সেখানে 2.61। সত্যি কি ভারতের মানুষের ক্রয় ক্ষমতা, মানে গড় মানুষের, আমি সেই ক্রিমি লেয়ারে থাকা মানুষদের কথা ভাবছি না, আমি শুধু সাধারণ মানুষের কথা ভাবছি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে নাকি তারা গ্যাস এখন একটু কম খরচা করছেন, বাড়িতে যে ইন্ধন তাদের খরচা করতে হয়, একদম মিডল ক্লাস মানুষজন তারা সত্যি কি প্রত্যেক দিন গাড়ি নিয়ে বেরোতে পাচ্ছেন পেট্রোলের দামটা এতটা বেশি হওয়াতে? নীলাদ্রি মাথা নাড়ছে। স্পষ্ট, যদি বেড়ে থাকে মানুষ মোদিকে ভোট দেবেন, যদি না বেড়ে থাকে মানুষ একদম ভোটের ফলই শ্রেষ্ঠ সূচকের ব্যাপারে আমরা তর্ক করতেই পারি। ভোটমুখী, কিন্তু বিষয় হচ্ছে 140 কোটি ভারতীয়, শেষ যে খবরটা পাওয়া যাচ্ছে, এখন কত সেটা আমাদের জানা নেই, কিন্তু 94.5 কোটি মোটে ভোটার। বাকিরা তো বানের জলে ভেসে আসেনি, বাকিরাও তো ভাবনা চিন্তা করছে। তো আমি একটু অশোক সরকার এবং অশোক মুখোপাধ্যায়ের কাছে একটু জানতে চাইবো, তারপর আমি দেবদাস চক্রবর্তীর কাছে আসবো। অশোক সরকার, 1 মিনিট আপনার। দেখুন, ভারতবর্ষ একটা বিরাট দেশ এবং জনসংখ্যার নিরিখে পৃথিবীর মধ্যে এখন প্রথম অবস্থান করছে। সেখানে 5% লোকেরা যদি জিনিসপত্র কেনে, তাহলে কিন্তু পারচেজিং পাওয়ারটা অনেক বড় দেখায়। 150 কোটি লোকের 5% কেনা মানে অনেক বড় দেখায়, অনেক ইউরোপ আমেরিকার অনেক জায়গার চেয়ে বড় দেখায়। এই কথাটা মাথায় রাখতে হবে। আজকে আপনি দেখুন কত লোক, মানে আমি নিজে বলছি, আমি 8 মাস আগে বেনারস গেছিলাম, সেখানে এখনো ভিক্ষে করে খাচ্ছে, রাস্তার কোণে শুয়ে আছে বাচ্চা ছেলে মেয়ে। হ্যাঁ, এটা তো হওয়া উচিত ছিল না। এটা প্রধানমন্ত্রীর নিজের কনস্টিটুয়েন্সি, আমার নিজের চোখে দেখা। ওখানে ট্যুরিজম ডেভেলপমেন্ট করেছে, রাস্তাঘাট চওড়া হয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে।
তবু গরিবী আছে, গরিবী থাকবে এই যতক্ষণ এই ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথটা ওই 5% লোকের কাছে থাকবে, আর 95% কাছে কোনো ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হবে না। কারণ আজকে আপনি দেখুন যে চাল ডাল, আপনি সাধারণ যে জিনিসগুলো রাইট, যেগুলো মানুষের দরকার জিনিস। ন্যূনতম দরকার, ওষুধ, আমি যেটা বারবার বলছি, এই ওষুধ যদি আমরা না পাই তা এমনি তো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। ভারতবর্ষের আপনি বলছেন কত টাকার এক্সপোর্ট হয়, কত নম্বরে আছে এক্সপোর্ট, এতে কি করে ডেভেলপমেন্ট হবে এক্সপোর্ট যদি না করতে পারেন? আজকে ফ্রান্স আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে আপনার তথ্য অনুযায়ী। তা ফ্রান্স থেকে আমরা বিমান কিনেছি এবং আরো অনেক ডিফেন্স ইকুইপমেন্টস কিনছি। আমাদের সেই অবস্থাটা কবে আসবে যেদিনকে সারা পৃথিবী তাকিয়ে থাকবে ভারতের দিকে? এখন যেমন পৃথিবী তাকিয়ে থাকে চায়নার দিকে, ভারতের দিকে তাকিয়ে থাকবে কবে, সেটাই আমি দেখতে চাই। রাইট, আমি অশোক মুখোপাধ্যায়ের কাছে যাব। 1 মিনিট আপনার, আনইন্টারাপ্টেড। দেখুন, না 1 মিনিট বললে আমি কতগুলো কথা বলছি। সেটা হচ্ছে যে ফিফথ লার্জেস্ট ইকোনমি বলা হচ্ছে, সব ঠিক আছে, ফিফথ লার্জেস্ট ইকোনমি হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের টোটাল পপুলেশন হচ্ছে 140 কোটি। হ্যাঁ, ইফ নট মোর 140 কোটি, হ্যাঁ 140 কোটি দেশ, এবং তার মধ্যে যদি ফিফট করেন তাহলে পার ক্যাপিটা ইনকাম, যেটা তুমি বলেছো সেই কথাটা একদম রাইটলি সে, যে অর্থাৎ যে ওয়েলথ মানে সাধারণ লোকেদের দ্বারা আমাকে বলতে দিন, সাধারণ লোকেদের ক্ষেত্রে সেইভাবে টাকা যাচ্ছে না, এবং যাচ্ছে না বলেই আপনি দেখবেন যে গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক আরো বড় লোক হচ্ছে। আপনি যদি দেখেন বিলিয়নের সংখ্যা কিন্তু বাড়ছে না তা না, বিলিয়নের সংখ্যা বাড়ছে, কিন্তু গরিবের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে উনি বললেন না যে দেবদাস বাবু বলছিলেন, আমি একটাই কথা বলতে চাইছি যে কোনোদিন হয়েছে ভারতবর্ষে যে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে 175 কোটি টাকা, 1,75,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে নেওয়া হয়েছিল কি বলে বাজেটের করার জন্য, ডেফিসিট গুলোকে মেকআপ করার জন্য। এবং শুধু তাই না, কর্পোরেটদের ছাড় দেওয়া হয়েছে 1,74,000 কোটি টাকা। তবে কর্পোরেটদের ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ লোকেদের ছাড় দেওয়া হয়নি। আপনি বলছি যে টাকাটা আমাদের ইনফ্লেশন আছে, আমাদের যা ইনফ্লেশন আছে, সেই টাকাটা যদি আপনি ট্যাক্সে কনভার্ট করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এমনি ট্যাক্সের স্ল্যাব বেড়ে যাবে, এমনি ট্যাক্সের স্ল্যাব বাড়বে, তার জন্য নতুন কিছু করার ব্যাপার নেই। অর্থাৎ সেখানে ক্ষেত্রে যারা চাকরিজীবী তারা পাবে। এবং যদি আপনি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে যদি আপনি সমস্ত খাদ্যশস্য গরিবদের জন্য দেন, তাহলে কিন্তু আলটিমেটলি তারাই যাবে। আর উনি বলছিলেন না যে কি বলে গ্যাসের ব্যাপার, গ্যাস কিন্তু দিয়েছে, কিন্তু গ্যাস কিনতে হচ্ছে কত টাকা দিয়ে সেটা ওনাকে জিজ্ঞেস করুন। গরিবরা গ্যাস কিনতে হচ্ছে, সেই টাকাটা ওরা পাবে কোথায়? হ্যাঁ, না শুধুমাত্র গরিবরা নয় তো, সেই সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের কথা তো ভাবতে হবে। একেবারে বিলো পভার্টি লেভেল যারা, তাদের জন্য না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত না বাদ, বিজেপির এজেন্ডার বাদ, গরিব লোকেদের জন্য তো করা হয়েছিল, বাদ দিয়ে দেবে একটা বিশাল অংশ আমাদের জনসংখ্যার মধ্যবিত্ত। সুতরাং সেই মধ্যবিত্ত চাকুরিজীবী তাদের জন্য কি বার্তা থাকে, সেই বার্তার দিকে অবশ্যই আমাদের কালকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছেন কেন সেটা শুনে নিয়ে তারপর দেবদাস চক্রবর্তীর কাছে যাব। 30 সেকেন্ড। না শান্তনু, দুটো ব্যাপার। আপনি জিডিপি পার ক্যাপিটা বলছিলেন, আমি জিডিপি পার ক্যাপিটা ট্রেন্ডটা ভারতে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। 1963 সালে নেহেরুর সময় জিডিপি পার ক্যাপিটা ছিল $101। আচ্ছা, 1973 সালে ইন্দিরা গান্ধীর সময় ছিল $143। 1997 সালে, আমি একটু এগিয়ে এলাম, অটল বিহারী বাজপেয়ীর সময় না, তার ঠিক আগের সময় $415। আর আজকে জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $2,389। অর্থাৎ ভারতবর্ষের জিডিপি পার ক্যাপিটা ট্রেন্ড যদি দেখি, এই মোদির আমলে গত 10 বছরে কিন্তু বিরাট একটা গ্রোথ হয়েছে। দ্বিতীয় কথা বলি, গ্যাসের দামের কথা অশোকটা বলছিলেন। গ্যাসের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, গ্যাসটা ছিল না, রান্নার গ্যাসটা ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বিলাসিতা, গরিব লোকেদের কাছে গ্যাস পৌঁছতো না। নরেন্দ্র মোদী এসে গরিব লোকেদের কাছে গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। আগে কত দাম ছিল তাদের কিচ্ছু এসে যেত না, তাদের কাছে গ্যাসই পৌঁছতো না, এটা ছিল তাদের কাছে বিলাসিতা। পৌঁছে দিয়েছেন, গ্যাস পৌঁছে দিচ্ছেন, তখন কিন্তু এই গ্যাসের একটা প্রকিউরমেন্ট কস্ট আছে, এটা কিন্তু ইম্পোর্ট বিলটা অনেকটা বাড়িয়ে দেয়। তার ফলে কি হচ্ছে, আগে যে দামে গ্যাস দিতে পারতো, যখন এই
ছিল উচ্চবিত্ত মধ্যবিত্তদের, এখন সেই দামে আর গ্যাস দেওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও বহু রাজ্য ভর্তুকি দিয়ে গ্যাসের দাম কমাচ্ছে, পেট্রোলের দাম কমাচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলি, পশ্চিমবঙ্গে আমাদের যে পেট্রোলের দাম পার লিটার, তার থেকে উত্তরপ্রদেশে 10 টাকা প্রতি লিটার কম। সবাই একই দামে মানে পেট্রোল রাজ্যগুলোকে পাচ্ছে, ভর্তুকি কিন্তু দিতে হবে আর কি। উত্তরপ্রদেশ কি করে বেশ 10 টাকা প্রতি লিটার কমে বেশ বেশ পেট্রোল বেশ দিচ্ছে? বেশ বা তাহলে গুজরাটও রাজ্য ভর্তুকি না দিলে কমবে 10 না। টাকা কম প্রতি লিটার নীলাদ্রি পেট্রোল। বলছেন রাজ্য যদি ভর্তুকি দেয় তবেই কম হতে পারে। আমি দেবদাস চক্রবর্তীর কাছে, আমি জানি অশোকদা এবং দুই অশোকদারই কিছু বলবার আছে, আমি সেই বিষয়ে আসবো অবশ্যই পরে। তার আগে আমি দেবদাস চক্রবর্তীর কাছে যাবো। অনেক অনেক চ্যালেঞ্জেস, অনেকগুলো চ্যালেঞ্জেস, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে না চ্যালেঞ্জ নয়, যিনি যারা কাজ করে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কাজ করা এবং দেশকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়া। আমি অশোকবাবু যিনি জনধন যোজনার কথা বলেছিলেন, ওনাকে একটা, আমি সম্পূর্ণ ডেটাটা আমি দিতে পারছি না, টাইমের ব্যাপার আছে। জনধন যোজনায় 51 কোটি জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়েছে, তার মধ্যে 2.11 লাখ কোটি জমা আছে, তার মধ্যে 55% হচ্ছে ওমেন। এক নাম্বার 2 হচ্ছে এমপ্লয়মেন্ট। 2019 এবং 2014 থেকে 2019 পর্যন্ত আমরা যদি ইকোনমিক সার্ভে করি এবং তার রিপোর্ট নিই, অনলাইনে আছে, আপনারা নেটে সার্চ করে দেখতে পাবেন যে ইন্ডিয়ান ইকোনমিক্স গ্রোথটা 2.4 টাইমস হয়েছে, যেখানে জব এমপ্লয়মেন্ট হয়েছে 62%, 62 মিলিয়ন, 62.4 মিলিয়ন জব ক্রিয়েশন হয়েছে। ইনভেস্টমেন্টের ব্যাপারটা তো আমি ফরেন ইনভেস্টমেন্টের আগেই বলে দিয়েছি। প্রভার্টির ব্যাপারটা আমাদের নীলাদ্রি বাবু বললেন, পার ক্যাপিটা ইনকাম যেখানে ছিল 72,805 টাকা, সেখানে পার ক্যাপিটা ইনকাম হয়েছে 1,70,000 টাকা। প্রভার্টির ব্যাপারটা বললেন, প্রভার্টির পরিমাণটা 24.85% থেকে নেবে 15-16তে যেটা ছিল, সেটা 2020-21-এ সেই পার্সেন্টেজটা এসছে 14.96%। নীতি আয়োগ যে বিপিএল ইনকাম ভুক্ত যে লিমিট দিয়েছিলেন, তাতে বিপিএল ইনকাম লিমিট হচ্ছে 27,000। এর পরের যে প্রশ্নটা আসছে এক্সপোর্ট, আপনারা একজন ইকোনমিক সার্ভেয়ারের রিপোর্ট আপনারা দেখেছেন, যে ইকোনমিক সার্ভেয়ার বলেছেন যে প্রফেসর রিকার্ডো, তিনি বলেছেন যে ভারত তার ইকোনমিক ডেভেলপমেন্টটা নো হাউ এবং তার ক্যাপাবিলিটিটা ইউনিক প্রোডাক্টে কনভার্ট করেছে। আরো বলেছেন যে এই কোভিড পিরিয়ডে ভারতবর্ষ তার যে জনসাধারণ আছে, তার যে নলেজ আছে, সেই টেকনোলজিটাকে ব্যবহার করে সার্ভিস সেক্টরে এত বেশি ইমপ্রুভমেন্ট করেছে, তাতে যে এক্সপোর্ট হয়েছে, সেই এক্সপোর্ট মানে বিশাল আকার ধারণ করেছে। সেই এক্সপোর্টের পরিমাণটা আপনাদের যদি একটু বলি, 2022-23 সালে ইন্ডিয়া সার্ভিস এক্সপোর্ট স্টুড 164.89 বিলিয়ন মার্কিন ডলার, যেটা টোটাল ইন্ডিয়ান ওভারঅল এক্সপোর্ট হয়েছে 376.29 বিলিয়ন ডলার। নাম্বার 4 এবার হচ্ছে গ্যাস। উনি বললেন যে গ্যাসের গরিব মানুষের কি সুবিধা হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উজালা গ্যাস যোজনা করেননি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্যাস দেয়নি। ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে জাল কারবারিটা হতো গ্যাস নিয়ে, অর্থাৎ আপনি এগুলো হচ্ছে সিপিএম মার্কা, কমিউনিস্ট মার্কা কথাবার্তা। আপনি জিনিস ইউজ করবেন আর তার সাবসিডি ভোগ করবে গরিব মানুষ, জালে আমি সাবসিডিও যেমন দেবো না, কিন্তু আপনার পাওনা থেকে আপনাকে বঞ্চিত করবো না। যে গ্যাস ইউটিলাইজ করবে তার যাবতীয় খরচা দিয়ে তাকে বহন করতে হবে। আজকে গ্যাস অনলাইনে কথাটা শুনুন অশোক বাবু, কথাটা শুনুন। আপনি বলার সময় আমি কিন্তু ডিস্টার্ব করিনি। এক মিনিট, তাহলে কি এরকমটাই হবে যে গ্যাস আমি দিতে পারি, মানে সরকার এরকমটা? এক মিনিট অশোকদা, তার মানে এরকমটাই কি হবে যে, এক মিনিট দেবদাস দা, আপনার কাছে আপনার কাছে গ্যাস বুক করে আপনার কাছে প্রশ্ন, একদম একদম খুব সত্যি কথা, আমি কিনতে পারছি, আমি কিনতে পারছি, আমি কিনতে পারছি, আমি কিনতে পারছি। না না দেবদাস বাবু, এক মিনিট, আজকে প্রতিটি দোকানে যাবেন, তার জন্য সিলিন্ডার, কমার্শিয়াল সিলিন্ডার আলাদা আছে এবং ডোমেস্টিক সিলিন্ডার আলাদা আছে। একদম 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 আপনারা দেখেন না, খুব ভালো, এটা অনেকদিন আগে হওয়া উচিত ছিল, খালি এটা অনেকদিন দাম আগে হওয়া উচিত ছিল। গ্যাসের দাম বেড়েছে, লোককে তাড়িয়ে আপনারা ভোট আদায় করতে ভোট দেবেন আপনাদের। দেবদাস বাবু, প্রতিটি এই যে কিছুক্ষণ আগে বললেন না, না কিছুক্ষণ আগে বললেন না, সাধারণ মানুষের কি এসে যায়, যে সোনার কারবার, যে চুড়ি তৈরি করে, আমার মিসেস চুড়ি পড়বেন, আমি কি চুড়ি তৈরি করবো? চুরির সবকিছু ব্যাপার জানবো? আমি রাজনৈতিক লিডার, প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক দল, তার উদ্দেশ্য হচ্ছে সকল জনসাধারণকে সৎভাবে তাকে সেবা করা,
জনসাধারণ জানুক বা না হ্যাঁ, জানুক, কিন্তু সেই রাজনৈতিক সেবার সঙ্গে নেতাদের সঙ্গে কাজ হচ্ছে তার রাইট মানে রাইট তার যেটুকু প্রয়োজন রাইট, দৈনন্দিন রাইট, জীবনে রাইট, তাকে সেটাকে আমি প্রবাহ ঠিক করা। ঠিক আজ ঠিক পর্যন্ত ঠিক সেটা প্রবাহ হয়নি, সেই জন্য মানুষের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কি হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের জনগণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামীতেও যাবে। আমরা ভোটের জন্য চিন্তা করি না, আমরা চিন্তা করি অখণ্ড ভারতবর্ষের জন্য, যেখানে প্রতিটি ভারতবাসী সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং রঙিন স্বপ্ন দেখবে। একদম রঙিন স্বপ্ন, এবং সেই স্বপ্নটা বোধহয় আগামীকালের বাজেটে আমরা দেখতে পাবো। আমি তার আগে একটা বিষয় দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাইছি, সেটা হচ্ছে যে পার ক্যাপিটা ইনকামের কথা দেবদাসবাবু শোনালেন, সেটা আমরা সকলেই জানি, কিন্তু প্রত্যেকটা মানুষ, এই ভারতের প্রত্যেকটা মানুষ কি সেই টাকাটা রোজগার করে? তাহলে তো ধনী গরিব পার্থক্যটাই থাকতো না। কিন্তু কেউ বছরে 6 কোটি টাকা ইনকাম করছে, কেউ বছরে 6 লক্ষ টাকা ইনকাম করছে, কেউ বছরে 60,000 টাকা ইনকাম করছে, কিংবা কেউ হয়তো আরও কম। এই মানুষগুলো সাবসিডি না পেলে তাদের জীবন চালানো তো সত্যি সত্যি বেশ খানিকটা অসুবিধা। সেই কারণেই সাবসিডির প্রসঙ্গ উঠে আসে আমাদের এই উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তাদের জন্য বাজেটে তেমন কিছু থাকবে নাকি ভোটের কথা মাথায় রেখে মহিলাদের জন্য, যেহেতু তাদের 49% ভোট রয়েছে, যুবদের জন্য অর্থাৎ নতুন ইউথ ভোটার্স, তাদের জন্য তেমন কিছু ঘোষণা থাকতে পারে আগামীকালের বাজেটে। আমি ঠিক সেই জায়গাটার আভাস বা ইঙ্গিত রেখেই আজকের আলোচনা শেষ করব। আমি শুরু করব অশোক মুখোপাধ্যায়কে দিয়ে। এক মিনিট দেখুন, একটা কথা আপনাকে বলছি যে উনি দেবদাস বাবু বললেন, আমি একটা বলছি, একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে হয়েছে আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া, যেটা রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর ওটাকে এন্ডোর্স করেছেন যে ভারতবর্ষে কিন্তু কি বলে আনএমপ্লয়মেন্টটা বাড়ছে, আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন দুটোই কিন্তু বাড়ছে, মানে এটা কন্ট্রোল করা যাচ্ছে না। এবং তাতে বলা হচ্ছে যে 15 থেকে 19 এর কি বলে এই আনএমপ্লয়মেন্ট হচ্ছে 53.5%। আমি বলছি এটা কিন্তু ইয়ে নয়, নীতি আয়োগ, ধরুন নীতি আয়োগ তো সরকারের তৈরি করা নীতি আয়োগ, সরকারের তৈরি করা নীতি আয়োগ কি সরকারের বিরুদ্ধে বলবে? কখনো বলতে পারে? আমি বলছি এটা কংগ্রেসের আমলেও কংগ্রেসের নীতি আয়োগ কংগ্রেসের পক্ষে বলেছে এবং বিজেপির আমলে বিজেপিও পক্ষেই বলবে। 1 2 নম্বর হচ্ছে যদি 20 থেকে 24 যেটা যে কি পিরিয়ড, সেখানে যদি আপনি দেখেন তাদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের সংখ্যা হচ্ছে 44.9%, আর 25 থেকে 29 হচ্ছে 12.9%। 1 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা রয়েছে, জানি না এটা আগামী দিনে কি করবে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আরেকটা ব্যাপার আপনাকে বলছি যে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যতক্ষণ না পর্যন্ত ঠিক করা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কোনো অবস্থাতেই ভারতবর্ষের অর্থনীতিকে, ভারতের মতন দেশে সেই ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ কবে ঠিক হবে? অনেক দিন ধরেই আমরা শুনছি তো, বছরের পর বছর, দশকের পর দশক এই একই কথা শুনে আসছি। আরে মন্দির উদ্বোধনে যাচ্ছে এটা সম্ভব কিনা, এটা সম্ভব কিনা, মানে তাদেরকেই দেখাচ্ছে। হ্যাঁ না, আমি বুঝতে পেরেছি, আমি অর্থনীতির দিক দিয়ে সম্ভব কিনা সেই নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। আমি হ্যাঁ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছেন। 1 মিনিট আপনার, নীলাদ্রি। এই যে আনএমপ্লয়মেন্টের সমস্যাটা অশোকদা যেটা সত্যিই বললেন, এই সমস্যাটাও কিন্তু অনেক পুরনো, নেহেরুর আমাদের সমস্যা। নেহেরু ক্যাপিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়েছিলেন দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে। এই ক্যাপিটাল ফার্স্ট স্ট্র্যাটেজিতে ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর যেমন স্টিল প্লান্ট, সেখানে তিনি বিনিয়োগ করেছিলেন, মানুষের টাকা নিয়ে বিনিয়োগ করেছিলেন, সাধারণ মানুষের টাকা। এবং এই সেক্টরগুলোতে এমপ্লয়মেন্টের থেকে ক্যাপিটালের পেছনে বিনিয়োগটা অনেক বেশি, কিন্তু টেক্সটাইল, গার্মেন্টস এর মতো লেবার ইন্টেন্সিভ সেক্টরে বিনিয়োগ হয়নি। অর্থাৎ ভারতের অর্থনীতির যে কাঠামোটা, সেই কাঠামোটাই এমপ্লয়মেন্টের এগেনস্টে অ্যান্টি এমপ্লয়মেন্ট একটা কাঠামো তৈরি করেছিলেন। তার ভার এখনো আমাদের বইতে হচ্ছে এবং আজকেও দাঁড়িয়ে একটা জবলেস গ্রোথের ট্রেন্ড আমরা দেখতে পাই। অর্থনীতি বাড়ছে কিন্তু এমপ্লয়মেন্ট হচ্ছে না, কারণ অর্থনৈতিক স্ট্রাকচার যেটা নেহেরুর আমলে তৈরি করেছিলেন, নেহেরু মহানগরী প্ল্যানে, সেখানে পুরোপুরি স্কিউড ছিল এগেইনস্ট দ্য এমপ্লয়মেন্ট। 2 নম্বর কথা হচ্ছে এই যে বৈষম্য ঘোচা টোচা বলছেন না, বৈষম্য যদি ঘুচে যায় দেশে বিপর্যয় নেমে আসবে। বৈষম্য এটা কমিউনিস্ট ধারণা, রাশিয়া বৈষম্য ঘোচাতে গিয়ে দেশটাই উবে গেছে। যে বেশি রিস্ক নিচ্ছে, যে বিনিয়োগ করছে, তার রোজগার বেশি হবে। না দেশে বিনিয়োগ করবে কেন? আম্বানি আদানির যদি রোজগার বেশি না হয় সে বিনিয়োগ করবে কেন? সে যদি বিনিয়োগ না করে তাহলে জব ক্রিয়েশন হবে কোত্থেকে?
খুব স্পষ্ট কথাই বলছি। এখানে সমস্যা শান্তম হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগটা আরো বাড়া দরকার, যেটা হয়তো সরকারের ফোকাস করতে হবে কি ধরনের ইনসেন্টিভ দিলে সেদিকে আমরা অবশ্যই তাকাবো। সেদিকে আমি একটু সবার কথা শুনে নি। অশোকদা, সময় একদম শেষ হয়ে আসছে, সময় শেষ হয়ে আসছে। 1 সেকেন্ড, আচ্ছা বলুন। 1 সেকেন্ড বলছি, 10 সেকেন্ড দিলাম, বলুন। নীলদেবাবুকে বলছি যে আপনি যদি দেখেন 15 থেকে 23 মোদিজির বছরে 15,39,636 কোটি টাকা ব্যাংকের টাকা রাইট অফ করা হয়েছে। কাদের জন্য? ফর দ্য কর্পোরেট সুবিধা পাওয়ার 10 জন্য। সেকেন্ড আপ। এটাই হচ্ছে, এবং সেই টাকা আমার আপনার টাকা। আমি অশোক এটা সরকারের আপনাদের কাছে টাকা। যাবো। রাইট, বেশ, আমি অশোক সরকারের কাছে যাবো 1 মিনিটের জন্য। অশোকদা, আমি একটাই কথা বলছি, আগে গ্যাস পেতে খুব নাজেহাল অবস্থা হতো, এখন গ্যাসটা অ্যাভেলেবিলিটি হয়ে গেছে, কারণ ভারতবর্ষে নিজেই গ্যাস উত্তোলন করছে, এবং মেনলি সেটা রিলায়েন্স থেকে আরম্ভ করে ওএনজিসি এই দুটো কোম্পানি করছে। আর ওই যে গ্যাসের যে সাবসিডি টাবসিডি, আমি যেখানে থাকি এখানে যে কটা চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব ডোমেস্টিক গ্যাস দিয়ে রান্না হচ্ছে, সমস্ত ডোমেস্টিক গ্যাস, কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কিছু নয় আর কি। আর 2 নম্বর কথা, মানুষকে বোকা বানানোর জন্য 2-3টে পয়েন্ট খুব ভালো। আমি অন্ধ ভক্ত হতে পারি, কিন্তু অন্ধ ভক্ত বলে আমি সমালোচনা করবো না, এটা হতে পারে না। হ্যাঁ, অটলজি একটা প্রণম্য পুরুষ, তিনিও সাইনিং ইন্ডিয়া করে হেরে গেছিলেন। আমার মনে হয় মোদিজি সাইনিং ইন্ডিয়া না, কিল ইন্ডিয়া, কিল ইন্ডিয়ান ইউথ এই বলে হেরে যাবে। সময়ের আগেই শেষ করেছেন, 10 সেকেন্ড আগেই শেষ করেছেন। আমি দেবদাস চক্রবর্তীর কাছে লাস্টবারের জন্য যাব, 1 মিনিট। দেবদাস বাবু, আমি আমার বক্তব্য বলেছি, সকলের বক্তব্য বলেছি। সব মানুষ যে সবাইকে সুখী করতে পারবে বা তার পারপাস সলভ করতে পারবে এরকম তো কথা নেই। ভগবানই পারে যে মানুষ নরেন্দ্র মোদী কি করবে। কিন্তু আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব, আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে অখণ্ড ভারতবর্ষের প্রতিটি নাগরিক সুস্থ থাকে, শান্তিতে থাকে। আপনারা যে বলছেন না যে নেই পাচ্ছি না, এটা বলা দরকার। সবাই যদি বলে পেয়ে গেছি, আপনি ভালো কাজ করছেন, তাহলে আমি আমার কাজটা কোথায় করব? আমাকে তো খুদ ধরতে হবে, আমি সেখানে যাবো তো। আস্তে আস্তে জিনিসটা ক্লোজ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের অবস্থা আস্তে আস্তে আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। তা আপনাদের মতো লোক যদি আমাদের ভুলগুলো না বার করবেন, তাহলে তো আমরা এখানে অগ্রসর হতে পারবো না। আপনাদেরকে সাধুবাদ। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা চালিয়ে যান, এবং আগামীকালের যে বক্তব্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা ভারতবর্ষের প্রধান অর্থমন্ত্রী যে নির্মলা সীতারামন জি যে বাজেট পেশ করবে, তাতে আধুনিক ভারতের ছায়া দেখতে পাবো, এবং ভারতবর্ষ আরো নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। অগ্রগতির দিশা দেখতে পাওয়া যায় কিনা সেই বাজেটে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। সংস্কার তেমন ভাবে না থাকলেও জনমোহিনী হবে এই বাজেট, অন্তত সব অর্থনীতিবিদই সেরকমটাই বলছেন, কারণ তেমনটাই হয় ভোটের বছরে। অবশ্যই আগামীকালের বাজেট বক্তৃতার দিকে আমাদের সকলের নজর থাকবে। অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে জয় করে এগিয়ে যেতে পারে কিনা সরকার, সেদিকেই অবশ্যই সকলের নজর থাকবে। অনেক ধন্যবাদ দেবদাস চক্রবর্তী, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ অশোক সরকার, এবং অনেক ধন্যবাদ অশোক মুখোপাধ্যায়কে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমাদের দেশ খুব বড়লোক দেশ নয়, কিন্তু অর্থনীতির যে তালিকা, সেই জিডিপির তালিকায় কিন্তু একটু একটু করে এগোচ্ছে সে, একটু একটু করে দেশের অর্থনৈতিক শক্তি বাড়ছে। কিন্তু দেশের মানুষের অর্থনৈতিক শক্তি বাড়ছে কি, সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেল। আর সেই প্রশ্নটারই জবাব আমাদের খুঁজতে হবে আগামী ভবিষ্যতে। এটা ভোটের বছর, তাই ভোটের জন্য কোনো দিশা থাকে কিনা এই বাজেটে, অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টে কিংবা ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তী বাজেটে, সেদিকেও আমাদের নজর থাকবে আগামীকাল সকাল থেকে। নজর রাখবেন হাই নিউজেও। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।